ডিফারেন্ট, কারণ এখানে ইফ দেনও বলে নাই, ইফ এন্ড অনলি ইফ বলে নাই, শুধু অনলি ইফ লিখছে, ঠিক আছে। সো একটু, হ্যাঁ এটা একটু অড লাগতে পারে, বাট এটা তো বললাম একটা রেফারেন্স, বইটা আমার কাছে, রেফারেন্সটা এই মতো আমার কাছে নাই, তো এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করে আমি দেখছিলাম যে জিনিসটাকে অনলি ইফ থাকলে জিনিসটাকে এভাবে ডিফাইন করা হয়। এই জন্য আমি হিন্টে লিখে দিছি, হিন্ট জিনিসটার প্রশ্ন লিখে আছে দেখেন, যে বাম পাশের পার্টটাকে পি ধরতে অনলি ইফ এর, ডান পাশেরটাকে কিউ ধরে ইফ পি দেন কিউ, ওই ফরম্যাটে জিনিসটা করতে হবে আর কি। মানে এটা বাই ডেফিনিশন এভাবে করছে, যদি অনলি ইফ থাকে। ইফ এন্ড অনলি ইফ থাকলে এটা ডিফারেন্ট, বা শুধু ইফ দেন থাকলে ওটা তো ডিফারেন্ট, বাট শুধু অনলি ইফ থাকলে জিনিসটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে। এই জন্য আপনার কাছে এটা একটু অড মনে হচ্ছে, বাট এটা আপনাকে মনে রাখতে হবে যে এই জিনিসটা এই কেসে এভাবে করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটা ভুল করে না, এটা এইভাবে করতে হবে, এইভাবে আমি ইনস্ট্রাকশন দিছিলাম। কারো কি এটা সলভ করা বা কোনো সমস্যা আছে বুঝতে, ট্রুথ টেবলটা বা কিভাবে কনভার্সন করছে সেটা? আচ্ছা, তাহলে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার এই, জি না মফিজুল কিছু বলছেন? না স্যার কিছু বলি না। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে টপিকটা মোটামুটি ইজি আছে তাই না, এটার উপর একটা সিটি নিয়ে নিলে ভালো হবে, কি বলে? তো কারণ আসলে পরের দিকে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হতেও পারে, আর আমি একটু তাড়াতাড়ি নিয়ে নিতে চাচ্ছি আর কি, পরে তার উপরে ঝামেলায় পড়ে যাবো। সো হয়তো নেক্সট উইকের পরের উইকে বা এরকম এই টপিকের উপর, প্রপোজিশনাল লজিকের উপর আমি সিটি নিব, ঠিক আছে। তো এটা আমি ইনফর্ম করে দিব, বাট আপনারা এটা থাকেন আর কি। তো আজকে আমরা আরেকটা টপিক পড়বো। তো এই টপিকটা আমরা শুরু করব, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক। থ্যাংক ইউ আশিকুর, আমি এখন ওটা আমি স্ক্রিনশট দিচ্ছি, সমস্যা না, একটা পিডিএফ আছে আমার কাছে। সো ফার্স্ট অর্ডার লজিক যেটা, সেটা আমরা এখন শুরু করব। তো শুরু করে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওইটা আমার স্লাইড না, এটা তুষার নামে কেউ একজন স্লাইড, এটা রেফারেন্স দেওয়া আছে। তো এটা সবসময় প্র্যাকটিস করবেন, দেখেন আমি টিচার বা শিক্ষক ফ্যাকাল্টি মেম্বার তো শুধু আমি যা পড়াই সেটাই না, আমি যা করি বা যা দেখেন এগুলো একটু মাথায় রাখবেন। এটা আমি আমার দায়বদ্ধতা থেকে বলার চেষ্টা করি, যে কোনো একটা স্লাইড যদি অন্য কারো হলে সেটা আমি ক্রেডিট দেওয়ার চেষ্টা করি। অনেকে কাজটা কাজটা করা ভালো, অনেকে বিদেশি গুলো অনেক স্ট্রিক্ট মেনটেন করে, ঠিক আছে। তো কখনো ইভেন আমি মেন শেয়ার করলেও দেখবেন আমি কালেক্টেড বা কিছুটা লিখে দিই, তবে ফুল ক্রেডিট দিতে পারলে আরো ভালো। প্র্যাকটিস গুলো করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো গুড অ্যামেজিং পারসন, মানে একজন অ্যামেজিং স্টুডেন্ট হিসেবে, সিএস স্টুডেন্ট হিসেবে বা বলেন ইথিক্যাল একজন রিসার্চার বলেন, প্র্যাকটিশনার বলেন, ইথিক্যাল স্টুডেন্ট হিসেবে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ভবিষ্যতে এগুলো আপনার কাজে আসতে পারে, বা আপনার নিজের মনে প্রশান্তির জন্য। কখনো কোনো স্লাইড কারো থেকে নিলে, কোনো লেখা কারো থেকে নিলে, অন্য কিছু প্রপার ক্রেডিট দিবেন, এবং যেটাকে সাইটিং বলে বা এটা ইটস এ ভেরি গুড প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, সো প্রপোজিশনাল লজিকের কিছু লিমিটেশন ছিল। সো সব ধরনের সেন্টেন্স বা সিচুয়েশন আপনি প্রপোজিশনাল লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারবেন না, ঠিক আছে। সো এই জন্য আসছে ফার্স্ট অর্ডার লজিক, ওটা প্রপোজিশনাল লজিক থেকে আরো অ্যাডভান্স, ঠিক আছে। যেমন ধরেন প্রপোজিশনাল লজিকে আমরা শুধুমাত্র ট্রু আর ফলস ফ্যাক্ট গুলো প্রেজেন্ট করি। ফার্স্ট সবসময় তো আমার কাছে শুধু ফ্যাক্ট থাকে না, আমার কাছে অন্য সিচুয়েশন আসতে পারে। তো এই জন্য প্রপোজিশনাল লজিককে বলা হয় ভেরি লিমিটেড এক্সপ্রেসিভ পাওয়ার। তো এই জন্য সবকিছু প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি না। আপনার এই জন্য ফার্স্ট অর্ডার লজিকটা আমাকে আরেকটু বেশি হেল্প করতে পারে। তো ফার্স্ট অর্ডার লজিকটা কিরকম, যেমন ধরেন সাম হিউম্যানস আর ইন্টেলিজেন্ট, আপনারা এগুলো বুঝছেন ডিসক্রিট মেথে? প্রপোজিশনালটা পড়ছি, ফার্স্ট অর্ডারটা মনে পড়েনি। আচ্ছা, সো ফার্স্ট অর্ডার এটাকে অবশ্য প্রেডিকেট, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকও বলে, ঠিক আছে। সো ভয় পাওয়ার কিছু আচ্ছা নাই। স্যার, তারপর প্রেডিকেট করছি। হ্যাঁ, ফার্স্ট অর্ডার লজিকটাকে প্রেডিকেট লজিকও বলা হয়, ঠিক আছে। সো সেম জিনিস। আচ্ছা, অনেক সময় ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকও বলে।
অনেক সময় শুধু প্রেডিকেট লজিক বলে, অনেক সময় শুধু ফার্স্ট অর্ডার লজিক বলে। দে আর বেসিক্যালি I guess they mean the same thing. So এক্ষেত্রে যেমন সাম হিউম্যানস আর ইন্টেলিজেন্ট, এই যে সেন্টেন্সটা, এটাকে আপনি প্রপোজিশনাল লজিক দিয়ে এক্সপ্রেস করতে পারবেন না, ঠিক আছে? সো তারপর ধরো সচিন লাইকস ক্রিকেট, এই ধরনের সেন্টেন্স, এগুলোকে আপনি প্রপোজিশনাল লজিক দিয়ে এক্সপ্রেস করতে পারবেন না। তো এই জন্য আসছে হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক। আপনার যদি প্রশ্ন করা হয়, দেখেন আপনারা মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন না, কেমন হয়েছে? তো যদি আমাকে জিজ্ঞেস করছিলাম, এই ধরনের দেখছেন অনেক কিছু আমি ক্লাসে বলছি হয়তো, যে হোয়াই হিল ক্লাইম্বিং, গ্রিডি লোকাল সার্চ, এটা কোনো প্রিভিয়াস ইয়ার আসছে দেখছে? না স্যার। এটা কিন্তু আমি ক্লাসে ডিসকাস করছি, কারণ মনে আছে? ইয়েস স্যার। থাকতে পারে, রাইট? তো ফাইনাল সেম জিনিস লিখতে পারেন। আমি কিছু কথাবার্তা বলি, অনেকে মনোযোগ দিয়ে লিখে রাখে, অনেকে লিখে না, পরে হাজার হাজার প্রিভিয়াস ইয়ার পড়ে লাভ হবে না, কারণ আমি প্রিভিয়াস ইয়ার কখনো ব্লাইন্ডলি ফলো করি না, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্ন, যেমন ফার্স্ট অর্ডার লজিক কেন দরকার আমাদের, প্রপোজিশনাল লজিক দিয়ে কি হয় না শুধু? সো এই ধরনের চিন্তা করার মতো প্রশ্ন। থিওরি এক জিনিস, থিওরি কতগুলো থিওরি আছে এই টাইপের, যে ওকে ডিফাইন দ্যাট, ক্লাসিফাই দ্যাট, ওকে দ্যাটস আ ডিফারেন্ট থিং দেন এই ধরনের প্রশ্ন। কিছু হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, এগুলোকে সরাসরি ওরকম থিওরি বলা যায় না। যেমন ধরেন পিস বা পেজ ডিফাইন করা, এগুলো মুখস্থ থিওরি না। বা কিছু জিনিস অ্যানালাইটিক্যাল প্রশ্ন আছে, এগুলোকে আপনি থিওরি হিসেবে চিন্তা করতে পারেন না, বরং এগুলো আপনার অ্যানালাইটিক্যাল স্কিল কিরকম, ম্যাথ দিয়ে সবসময় জাজ করা যায় না মানুষকে, ঠিক আছে? ম্যাথ দিয়ে কেউ আগেও বুঝছে। তো এই জন্য এই ধরনের নলেজ গুলো আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার রাখা যেটাকে বলে, চলে আসতে পারে যে কোনো সময়। ওকে, তো ফার্স্ট অর্ডার লজিক খুব ইম্পর্টেন্ট। ইটস অ্যানাদার ওয়ে অফ নলেজ রিপ্রেজেন্টেশন। নলেজ রিপ্রেজেন্টেশনের কিছু জিনিস, নলেজ রিপ্রেজেন্টেশন করা মানে নলেজ কিভাবে প্রেজেন্ট করবেন এআই এজেন্টের কাছে বা যে কোনো ভাবে। সো আপনাদেরকে আমি কিছু 4টা পয়েন্ট দিছি না, যে রিলেটেড টপিকস লিখে, নলেজ রিপ্রেজেন্টেশন, তারপর ভ্যারিটি জিনিস দিছি না, ওই জিনিসগুলো থিওরিটিক্যাল টাইপের এবং উদাহরণ সহ পারলে উদাহরণ সহ একটু নিজেরা পড়বেন এগুলো, ঠিক আছে? এগুলো সেলফ স্টাডি, আমি পড়াবো না, তবে এগুলোর সাথে রিলেটেড কিছু টপিক সিলেবাস আছে, সেগুলো পড়ে নিয়ে একটু নিজেরা, কোনো সমস্যা হলে আমাকে বললেন, ঠিক আছে? এগুলো আমি গ্রুপে লিখে দিচ্ছি 4টা টপিকের নাম। নলেজ রিপ্রেজেন্টেশন, ভ্যারাইটি ইনফারেন্স, সিনট্যাক্স, সিমেন্টিক্স, এই টাইপের জিনিসগুলো কি উদাহরণ সহ পড়ার চেষ্টা করবেন, আসলে বুঝবেন উদাহরণ সহ দেখলে। এগুলোর সাথে রিলেটেড জিনিস আর কি। নলেজ রিপ্রেজেন্টেশন মানে এগুলাই, যে আপনার কাছে ধরেন কিছু নলেজ আছে, সেটা কিভাবে এআই সিস্টেমের কাছে আপনি প্রেজেন্ট করতেছেন। যেমন ফার্স্ট প্রপোজিশনাল লজিক, এটাও একটা নলেজ রিপ্রেজেন্টেশনের পদ্ধতি। ফার্স্ট অর্ডার লজিক, এটা নলেজ রিপ্রেজেন্টেশন পদ্ধতি, কারণ এটার মাধ্যমে আপনি কি করতেছেন, যে আপনার নলেজটা সিস্টেম বুঝার মতো করে রিপ্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? সো ফার্স্ট অর্ডার লজিক এক ধরনের রিপ্রেজেন্টেশন, নলেজ রিপ্রেজেন্টেশনের ওয়ে। এটা একটা প্রপোজিশনাল লজিকের এক্সটেনশন আর কি, ঠিক আছে? সো এখানে অনেক কিছু আছে, আর আপনারা পড়বেন। এটাকে দেখেন লিখে রেখেছে প্রেডিকেট লজিকে বলে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক এটাকে বলা হয়, ঠিক আছে? নামগুলো, অপর নামগুলো মনে রাখবেন। তো এখানে অনেক কিছু থাকতে পারে। তো ফার্স্ট অর্ডার লজিকে শুধু ফ্যাক্ট না, আরো অনেক কিছু থাকতে পারে, যেমন অবজেক্ট থাকতে পারে, রিলেশনস, ফাংশন, অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে? তো মানে আগে তো শুধু ফ্যাক্ট নিয়ে আমরা কাজ করতাম, এখানে ফাংশন থাকতে পারে, রিলেশন, অবজেক্টস, অনেক কিছু এখানে থাকতে পারে ফার্স্ট অর্ডার লজিকে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তো এখানে 2টা পার্ট আছে, সিনট্যাক্স আর সিমেন্টিক্স। সিনট্যাক্স মানে কি বলুন তো? এটা আগে কি বলছি, সিনট্যাক্স আর সিমেন্টিক্স এর ডিফারেন্স? সিনট্যাক্স মানে হচ্ছে কিভাবে লিখে কোন একটা জিনিস। সিনট্যাক্স এরর আসতে দেখতেন না, যে কিভাবে লিখে, মানে কিভাবে কি ওটা সিনট্যাক্স মানে হচ্ছে আপনি জিনিসটা কিভাবে লিখবেন অ্যালফাবেট ইউজ করে, বা কিভাবে লিখবেন ঠিক মতো করে, ওটাই সিনট্যাক্স। আর সিমেন্টিক্স মানে হচ্ছে মিনিং বোঝায়। ধরুন আপনি ঠিক মতো লিখছেন কিন্তু জিনিসটা মিনিংলেস, ঠিক আছে? যেমন ধরুন আপনি 1/0 করে দিয়েছেন, তাই না? এটা তো সিনট্যাক্সে কোনো সমস্যা নাই, সমস্যা আছে? তো সিনট্যাক্সে কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটা তো মিনিং নাই, তাই না? তো সেটা হবে সিমেন্টিক্স এর কাজ। তাহলে কিছু হচ্ছে সিনট্যাক্স এর, কিছু হচ্ছে সিমেন্টিক্স এর। সিনট্যাক্স মানে সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে লেটার, অ্যালফাবেট কিভাবে লিখতে হয়, গ্রামার, এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করে। আর সিমেন্টিক্স মানে হচ্ছে মিনিং নিয়ে কাজ করে, ঠিক আছে? তো FOL সিনট্যাক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার লজিক, FOL মানে ফার্স্ট অর্ডার লজিক মনে রাখবেন। FOL সিনট্যাক্স এর কিছু জিনিস আছে, এখানে কনস্ট্যান্ট থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, প্রেডিকেটস থাকতে পারে। প্রেডিকেটস মানে কি?
যেমন ধরেন ব্রাদার ফাদার, যেমন ধরেন ব্রাদার এক্স লিখলাম, তার মানে ব্রাদার এক্স মানে ধরো ব্রাদার দিয়ে ব্র্যাকেটে আমি এক্স ওয়াই লিখলাম, তার মানে এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স। তো প্রেডিকেট মানে এই ধরনের কিছু স্টেটমেন্ট যেগুলো ট্রু বা ফলস হতে পারে, ঠিক আছে। এটার সাথে ভেরিয়েবল লাগবে, যেমন এক্স ওয়াই, ব্রাদারের সাথে আপনি এক্স ওয়াই যুক্ত করে বলতে পারেন এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স। এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে, এগুলোকে প্রেডিকেট বলা হচ্ছে। আর ফাংশন, এগুলো বুঝতেছেন, কানেক্টিভস এটা বুঝতেছেন, ইকুয়ালিটি বুঝতেছেন, কোয়ান্টিফায়ার খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টিফায়ার কি বুঝেন আপনারা? চিহ্নগুলো দেখছেন আগে? স্যার একটু একটু মনে আছে, মানে একটা মনে অনলি ইফ নাকি কি এরকম কিছু একটা। আরো কি মনে আছে চিহ্নগুলো? অল মনে করতে হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফর অল, যেটা উল্টা এর মতো যেটা লিখছে, এটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এরপর একটা হচ্ছে উল্টা ই এর মতো, যেটা এটা হচ্ছে ফর সাম বা সাবজেক্ট এট লিস্ট ওয়ান, এভাবে বলে। এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এগুলো এখানে হবে। আপনাকে যদি ফ্রাস্ট্রেটলজি কনভার্ট করতে বলে তখন ফ্রাস্ট্রেটলজি কনভার্ট করবেন, প্রপোজিশনাল লজিকে বললে ওভাবে করবেন। প্রশ্নে যদি কখনো এরকম আসে, চিন্তা ভাবনা করে করবেন, একটা জায়গায় একটা করে দেন। অ্যাটমিক সেন্টেন্স মানে এটা আগের মতো সিমিলার জিনিস, যে মোস্ট বেসিক সেন্টেন্স। আর যেমন ধরেন চিঙ্কি ইজ এ ক্যাট, নিচের উদাহরণটা দেখেন, চিঙ্কি ইজ এ ক্যাট, ওটাকে আপনি কিভাবে লিখলেন? প্রেডিকেট লজিকে ক্যাট ব্র্যাকেটে কি লিখলেন? চিঙ্কি লিখলেন, ঠিক আছে। তো এখানে ক্যাটটা হচ্ছে প্রেডিকেট, চিঙ্কিটা হচ্ছে কি সাবজেক্ট বা টার্ম ওয়ান টার্ম টু বলতে পারেন। এইভাবে আপনি ফার্স্ট অর্ডার লজিকে করতে পারেন। সিম্পল, এটা একটা সিম্পল অ্যাটমিক সেন্টেন্স, মানে এখানে কোনো কানেক্টিভস নাই বা অন্য কোনো কিছু কানেক্টেড নাই, সিম্পল একটা লিখছেন কি চিঙ্কি ইজ এ ক্যাট, এটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করলেন? ক্যাট চিঙ্কি দিয়ে। রবি এন্ড অজয় ব্রাদার্স, এটাকে কিভাবে লিখছেন? ব্রাদার্স রবি অজয়। এর প্রেডিকেট কি? সো ব্রাদার্স। ব্রাদার্স এর প্রেডিকেট। আর সাবজেক্ট বা টার্মস গুলো হচ্ছে রবি এন্ড অজয়, মানে রবি এন্ড অজয় ব্রাদার্স। কিভাবে পড়তে হবে এটাও বুঝতে হবে এগুলোতে, ঠিক আছে। এরপরে কমপ্লেক্স মানে হচ্ছে এখানে কানেক্টিভস, মানে এন্ড অর বা এগুলো দিয়ে যুক্ত থাকতে পারে বিভিন্ন অ্যাটমিক সেন্টেন্স, এক্ষেত্রে ফার্স্ট অর্ডার লজিকে। সো এগুলোকে আপনারা কি কমপ্লেক্স বলতে পারেন, ঠিক আছে। এক্স ইজ অ্যান ইন্টিজার, তাহলে এখানে এক্সটা হচ্ছে সাবজেক্ট, ইন্টিজার এই জিনিসটা হচ্ছে ইজ অ্যান ইন্টিজার, এটা প্রেডিকেট বলা হচ্ছে। এটা কিভাবে লিখতে পারেন? ইন্টিজার দিয়ে ব্র্যাকেটে এক্স লিখে দিলে এক্স ইজ অ্যান ইন্টিজার, এভাবে লিখে দিতে পারে। তো কোয়ান্টিফায়ারের কথা যেটা বলতেছি, খুবই ইম্পর্টেন্ট, যেখান দিয়ে আমরা কোয়ান্টিফাই করতে পারবো, মানে কি পরিমাণ, স্পেসিফাইজ দ্য কোয়ান্টিটি অফ এ স্পেসিমেন ইন দ্য ইউনিভার্স অফ ডিসকোর্স, মানে কি পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আমরা আলাপ করতেছি সেটা স্পেসিফাই করে দেওয়া, ঠিক আছে। এটা অনেক সময় কাজে আসতে পারে। একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, মানে কি ফর অল, এভরিওয়ান, এভরিথিং। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কিরকম? ফর সাম, at least one, এই জিনিসগুলো বুঝাইলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করবেন, ঠিক আছে। যেমন উদাহরণটা দেখেন এখানে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের কিছু জিনিস মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখবেন। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে আমরা ইমপ্লিকেশন ইউজ করি, মানে ইমপ্লিকেশন মানে আমি যেটা বোঝাচ্ছি এই চিহ্নটা, এটাকে ইমপ্লিকেশন বলা হয়। ইফ দেন যেটা, মানে এটা প্রমাণ আছে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে কেন ইমপ্লিকেশন ইউজ করা হয়। এটা কিন্তু প্রমাণটা আমাদের স্কোপের বাইরে, কেউ চাইলে দেখতে পারেন। তার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে এখানে কনজাংশন ইউজ হবে, দেখেন, মানে এখানে এন্ডটা ইউজ হবে। এটা আমি উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে, কিন্তু একটু মনে রাখবেন যে ইউনিভার্সাল ইউজ হবে ইমপ্লিকেশন বা ইফ দেন এগুলা, আর এক্সিস্টেন্সিয়াল ক্ষেত্রে ইউজ হবে আপনার কি এন্ড, মানে কনজাংশন চিহ্নটা। এটা উদাহরণে আমি আসতেছি। তো কখন এটা ইউজ করবেন? যেন নিচের লাইনগুলো পড়েন, যে ইফ এক্স ইজ এ ভেরিয়েবল দেন এই চিহ্নটা মানে কি ইজ read as for all x, for each x, for every x, মানে এই চিহ্নটা থাকলে কিভাবে পড়বেন? for all x, for each x বা for every x, এভাবে পড়বেন আর কি, ঠিক আছে। যেমন এই উদাহরণটা একটু সবাই দেখেন তো কি করছে, একটা সেন্টেন্স বলছে all men drink coffee,
তো অল ম্যান ড্রিঙ্কিং কফি, এখানে অল আছে না, তো এটাকে ফার্স্ট অর্ডার লজিকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করে কিভাবে নিচে দেখেন, নিচের ডান পাশে দেখেন, যে ডান পাশে কিভাবে লিখছে দেখেন, এটা ফর অল এক্স কিভাবে পড়তে হবে খেয়াল রাখেন, বিভিন্ন ওয়েতে পড়া যায়, আমি একটা ওয়ে বলছি। ফর অল এক্স ইফ এক্স ইজ এ ম্যান দেন এক্স ড্রিঙ্কস কফি। মাঝখানে চিহ্নটা দেখছেন, বলছি না এখানে কি ইউজ হবে, ইমপ্লিকেশন, মানে ইফ দেন চিহ্নটা ইউজ হবে ইউনিভার্সালের ক্ষেত্রে। প্রমাণটা আমরা এখানে স্কোপের বাইরে, তার মানে সেখানে কি এদের- এক্স আনতে হবে? এমনি কোনো ওয়ে নাই বলার জন্য যে ইফ অল মানে অল ম্যান ড্রিঙ্কস কফি এরকম? যেটা আপনি y আনতে পারেন, z আনতে পারেন, কিন্তু কোনো ভেরিয়েবল ছাড়া আপনি কিভাবে করতে পারেন, বুঝেন নাই? ফর অল এক্স, সব এক্স এর জন্য, বা আপনি এক্স এর জন্য y লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে একটা ভেরিয়েবল এখানে না হলে আপনি মিনিংটা তো ক্লিয়ারলি বোঝানোটা আই গেস যাবে না, তাই না? কারণ আমি ফর অল এক্স এনে আমি কি বলছি, ফর অল এক্স সবার জন্য প্রযোজ্য কি, যে ইফ এক্স ইজ এ ম্যান দেন এক্স ড্রিঙ্কস কফি। তার মানে কি, সেন্টেন্স আমাকে বলছে অল, সেন্টেন্সটা কি, অল ম্যান ড্রিঙ্ক কফি, ঠিক আছে? যদি এখানে এম এন ম্যান হবে নাকি এম এন ম্যান হবে আমি জানি না, ইন্টারেস্টিং প্রশ্ন, বাট মিনিংটা আমরা বুঝতে পারছি যে অল ম্যান ড্রিঙ্ক কফি, ঠিক আছে? তার মানে সবাই, সব মানুষই কফি ড্রিঙ্ক করে। তাহলে এটা এইভাবে রিপ্রেজেন্ট করছে যে এক্স, অর্থাৎ কোন একজন এক্স, সব এক্স এর জন্য, সবার জন্য, সব এক্স এর জন্য, যদি এক্স যদি কি হয়, মানুষ হয়, নাকি পুরুষ বুঝাইছে এখানে ম্যান দিয়ে, অনেক সময় মানুষ বুঝে অনেক সময় পুরুষ বুঝে, তো ধরলাম আমি এখানে, এখানে কি বুঝাইছে, এখানে গ্রামার এক্সপার্ট কে আছেন? আমি কিন্তু গ্রামার এক্সপার্ট না, ঠিক আছে? আচ্ছা, তো তো এক্স যদি ম্যান হয় সব এক্স এর জন্য, তাহলে এক্স কি করবে, কফি ড্রিঙ্ক করবে, এটাই এই জন্য ফর অল দিয়ে বুঝাইছে, কারণ এটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে? বলেন এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। আমরা কিভাবে লিখছি এটাও বুঝতে হবে, এবং এটা কিভাবে পড়তে হবে এটাও বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের উদাহরণ আসবে, যেখানে চিহ্নটা কিভাবে লিখা হয়েছে আবার দেখেন, যে যে কিভাবে লিখছে, যে কিভাবে পড়বেন, এরকম উল্টা ই এর মতো এক্স থাকলে এখানে পড়বেন এভাবে, দেয়ার এক্সিস্ট এক্স ফর সাম এক্স বা ফর এট লিস্ট ওয়ান এক্স, ঠিক আছে? এক্স বলতে আবার এখানে কেউ ই এক্স এক্স বুঝিয়েন না, আমরা ওই এক্স এর কথা এখানে বলতেছি না। তো এখানে এক্স মানে হচ্ছে কোন একটা ভেরিয়েবল, ঠিক আছে? সো যেখানে বলা হচ্ছে যে যদি এই চিহ্নটার সাথে এক্স থাকে, আপনি যদি দেখেন যে, তখন এটাকে আমরা কিভাবে পড়বো, যেকোনো এভাবে যেকোনো একটা ওয়েতে পড়তে পারেন, দেয়ার এক্সিস্ট এক্স ফর সাম এক্স ফর এট লিস্ট ওয়ান এক্স, এভাবে যেকোনো ভাবে বলে সেম মিনিং এ বুঝাবে। আর এখানে আমরা এন্ড বা কনজাংশন চিহ্নটা আমরা এখানে ইউজ করব। পরের পেজে একটা উদাহরণ দেখতে বোঝার কথা। আহ, এখানে আছে সাম বয়েজ আর ইন্টেলিজেন্ট, এক্সাম্পল সেন্টেন্স যেটা উপরে লিখছে, দেখেন তো ওটাকে নিচে কিভাবে রিপ্রেজেন্ট করছে, চিহ্নটা দিছে, এরপর সাচ দ্যাট, তো কোলনটা মিনিং এখানে সাচ দ্যাট করতে পারেন, ফর সাম এক্স, সাম মানে হচ্ছে মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম মোর দেন ওয়ান, বাট অল না, ঠিক আছে? ওয়ান অর মোর, এটা বুঝে গেছে। এভাবে করতে পারেন, নিচে যে চিহ্নটা লিখছে যে ফর সাম এক্স, অথবা এভাবে বলতে পারেন দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স সাচ দ্যাট এক্স ইজ এ বয় এন্ড এক্স ইজ ইন্টেলিজেন্ট। এখানে বয়েস না লিখে আমার মনে হয় বয় লিখলে বেটার হবে, যে এক্স ইজ এ বয় এন্ড এক্স ইজ ইন্টেলিজেন্ট। আগে ছিল কিন্তু দেন দিয়ে, ইফ বয় ইজ এক্স ইজ এ বয় দেন এক্স ইন্টেলিজেন্ট, এটা এখানে এভাবে লেখা যাবে না, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে এন্ড দিয়ে লিখতে হবে, এটা প্রমাণ আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? ওইদিকে আমি যাচ্ছি না। সো তার মানে ফর সাম এক্স ইফ এক্স ইজ এ বয় এন্ড ইফ, দেখছি আমি ভুলে আবার ইফ বলে বলছি, এটা ইফ বলা যাবে না। ফর সাম এক্স
অথবা there exists at least one x such that x is a boy and x is intelligent, ঠিক আছে? তো এভাবে পড়তে পারেন। তো কিভাবে পড়তে হয় এটাও জানতে হবে, কারণ অনেক সময় আপনাকে সিম্বল দিয়ে বলতে পারে এটার মিনিং কি লিখো, তো আপনাকে ওভাবে সুন্দর করে লিখতে হবে। ওরা অনেক সময় আপনাকে হয়তো ইংলিশে সেন্টেন্স দিয়ে দিবে, আপনাকে বলবে যে কনভার্ট টু FOL, পাস্টোরাল লজিক বা প্রেডিকেট লজিক লিখো। সো এই হচ্ছে আপনার কি এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার এবং কি বলে আরেকটা কি ছিল, একটা FOL ছিল, ফার্স্ট অর্ডার। এটা তো এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। এর আগে আমরা কোন কোয়ান্টিফায়ারটা বুঝতে? এর আগে ফর অল একটা বসে। তো বলেন এর আগে কোয়ান্টিফায়ারটার নাম কি ছিল? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। নাম দিত নাকি? স্যার স্যার yes, স্যার আমি এর আগে কোয়ান্টিফায়ারটার নাম কি ছিল? স্যার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউনিভার্সাল মানে কি? স্যার ওটা স্যার এটা একটু স্লাইড একটু ওপেন করে দেন স্যার। বললাম স্যার এটা ছিল যে স্যার এখানের মধ্যে বলতেছে স্যার ইট লেটস দ্য ভেরিয়েবল এক্স which refers to আপনি ক্লাসে ছিলেন না, এখান থেকে দেখে না না স্যার ছিলাম স্যার আমি এটা বলতে পারবো স্যার, আপনি কিভাবে বলছেন স্যার ওইটা আপনি ওই যে ম্যান আর তারপরে কফির বিষয়টা বুঝিয়েছিলেন স্যার, আমি ছিলাম স্যার। বলেন না জিনিসটা কি, মানে এটা আমরা কখন ইউজ করি? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কখন ইউজ করি? স্যার যদি মানে হচ্ছে যে প্রত্যেক এখানের মধ্যে এক্সাম্পলটা থেকে যদি বলি মানে যদি অল ম্যান ড্রিঙ্কস কফি, তাহলে আমরা মানে যদি সবটা প্রত্যেকটা সত্য হয়, মানে সবার জন্য আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ হ্যাঁ করব, ইউনিভার্সাল ইউজ করি। আমরা এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করব, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিবেন, অনেক কিছু ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কষ্ট করে যেহেতু জয়েন করে বসে আছেন অ্যাটেন্ডেন্সের আশায়, তো কিছু না কিছু মনোযোগ দিলে আশা করি লাভ হবে। অ্যাকচুয়ালি স্যার আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, তো সাউন্ড একটু আস্তে আস্তে আছে, সেটা আপনি বলছিলেন যে শুনিনি, খেয়াল করিনি মানে ভালো মতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আচ্ছা, তাহলে কিছু পয়েন্ট মনে রাখবেন, যেটা একটু আগেও বলছি যে ইউনিভার্সালের জন্য সাধারণত মেইন কানেক্টিভ হবে কি ইমপ্লিকেশন চিহ্নটা, অর্থাৎ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাথে আমরা ইউজ করব ইমপ্লিকেশন মানে ইফ দেন চিহ্নটা, আর মেইন কানেক্টিভ ফর এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার ইজ এন্ড চিহ্নটা, ঠিক আছে? আর কিছু প্রপার্টিজ আছে কোয়ান্টিফায়ারের, এগুলো একটু দেখবেন যে কিছু জিনিস সিমিলার, কিছু জিনিস সিমিলার না, একটু দেখবেন প্রপার্টিজটা, একটু দেখবেন, লিখে রাখেন, ঠিক আছে? কেন এরকম হচ্ছে এগুলো একটু আপনি আরো অ্যানালাইসিস করে দেখতে পারেন, যে প্রপার্টিজ অফ কোয়ান্টিফায়ার্স লিখে রাখেন। এখন আপনাদের জন্য কাজ, আমি আবারও কাজ দিচ্ছি। অল বার্ডস ফ্লাই, এভরি ম্যান রেসপেক্টস হিজ, সবাই এই সেন্টেন্স গুলো লিখেন তো। প্রথম চারটা, 5 নাম্বারটা আমি পরে বলবো, প্রথম চারটা সবাই লিখেন। অল বার্ডস ফ্লাই, শুধু সেন্টেন্সটা। এরপর লিখেন এভরি ম্যান রেসপেক্টস হিজ প্যারেন্ট। এরপর লিখেন সাম বয়েজ প্লে ক্রিকেট। এরপর লিখবেন নট অল স্টুডেন্টস লাইক বোথ ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স। এই চারটা সেন্টেন্স আগে লিখেন, লিখে হলে আমাকে বলেন। এটা আপনার স্লাইডটা গ্রুপেও দেওয়া আছে, চাইলে ফার্স্ট লজিক নামক যে পিডিএফটা আছে ওটা ওপেন করে দেখতে পারেন। স্যার লাস্টে দুইটা কি স্যার সেন্টেন্স? স্লাইডটা গ্রুপে দেওয়া আছে, ফার্স্ট লজিক, ওটাও দেখতে পারেন গ্রুপ থেকে। এই চারটা সেন্টেন্স আগে লিখেন, ঠিক আছে?
সেন্টেন্স কি লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। এখন সবাই এগুলা সলিউশন না দেখে ফার্স্ট অর্ডার লজিকে কনভার্ট করেন, সলিউশন দেখবেন না কিন্তু, ঠিক আছে? পরে কোনো সমস্যা হলে মিলাতে পারেন, কিন্তু নিজে নিজে না করলে প্র্যাকটিস হবে না, পরীক্ষায় আননোন আসতে পারে। রুলস সেম থাকবে কিন্তু আননোন সিনারিও দিয়ে আসতে পারে। চারটাকে ফার্স্ট অর্ডার লজিকে সবাই এখন কনভার্ট করেন। দশ মিনিট আগামী নেক্সট 10 মিনিটস এর মধ্যে এটা সলভ করার ট্রাই করেন, কারণ পরীক্ষায় খুব বেশি টাইম পাবেন না। তবে বুঝে বুঝে করেন, মুখস্থ না।
তুমি এখনো রেস্ট করবো, সময় রেস্ট করছো না। ভালো সময় তোমাকে বন্ধটা করছে।
কি হয়েছে এটা আবার বুঝে গেছে? চারটা কার কার হয়েছে এখানে? স্যার 4 নাম্বারটা একটু কেমন জানি লাগতেছে। 4 নাম্বারটা আমি একটু এক্সপ্লেন করে দিই। বলতেছে কি চার নাম্বার এটা স্যার সাম স্টুডেন্ট দিয়ে করলে হবে না? সাবস্টেন্স দিয়ে করা হবে না, আমার মনে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ডলি আমার তো মনে হচ্ছে হওয়ার কথা না। যেমন এখানে বলছে নট অল স্টুডেন্টস লাইক বোথ ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স, ঠিক আছে? তো নট শব্দটা ধরেন আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকতেছে? All অল students. স্টুডেন্ট লাইক বোথ ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স, তাহলে অল, তাহলে অলটা আমি কিভাবে করব? নট চিহ্নটা যদি আমি বাদ দিয়ে দিই, ধরেন এখান থেকে নটটা নাই, তাহলে নটটা বাদ দিলে for all x, if x is a student then x likes mathematics and x likes science, সিম্পল না? তো এটা হচ্ছে কি নটটা বাদ দিলে, তো এরপর কি আমি পুরোটাকে নেগেট করে দিলাম, তার মানে কি পুরোটা নেগেট করে দিলে নট অল স্টুডেন্টস লাইক বোথ ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স, এটা হবে কি, তাহলে কি মানে ফর অল x স্টুডেন্ট x, if x is student then x likes mathematics and x likes সায়েন্স, এটা সত্যি না, তার মানে সব x এর জন্য এটা সত্যি না। তো এটাকে হচ্ছে গিয়ে মানে এটা ইজিলি ফর অল দিয়ে নেগেট করে দিলে ওই মিনিংটাই বুঝাবে যে না সব স্টুডেন্ট পছন্দ করে না ম্যাথমেটিক্স সায়েন্স। এখন আমার মনে হচ্ছে সাম দিয়ে এটা করা যেতে পারে, তবে এটা একটু ট্রিকি হতে পারে। কিভাবে? হবে না স্যার, কোশ্চেনের ওই ওটা অনুসারে স্ট্রেট ফরওয়ার্ড করলে হবে না? মানে কোশ্চেন যেহেতু নট অল বলছে তাই নট দিয়ে অল মানে সাইনটা ইউজ করলো। এটাই তো ইজি মনে হচ্ছে আমার কাছে, বাট কেউ যদি অন্য কোনো ভাবে করতে চায় বা অ্যাপ্রোচ থাকে লজিক্যাল হলে করতে পারে, ঠিক আছে, করতে পারে। এরপর এগুলো আগেরগুলোতে কোনো সমস্যা আছে? সাম বয়েজ প্লে ক্রিকেট বা এরকম? না স্যার, আগেরগুলো তো মোটামুটি সহজ ছিল। 5 নাম্বার যেটা আমি বলবো হচ্ছে যেমন অনলি ওয়ান স্টুডেন্ট ফেল্ড ইন ম্যাথমেটিক্স, এটা এখান থেকে না করতে বলবো আমি, এখানে অনেক কমপ্লিকেটেড ভাবে করছে। পাবলিকেশন নামে একটা পিডিএফ দিচ্ছি, দেখেন তো পাইছেন কিনা, publication.pdf। ওখানে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে এবং ওখানে লাস্টের দিকে এরকম একটা প্রবলেম আছে, অনলি ওয়ান স্টুডেন্ট ফেল্ড ইন হিস্ট্রি বা এরকম। আমি বলবো হচ্ছে এই প্রবলেমটা ওটার মতো করে করতে, এখানে অনেক কমপ্লিকেটেড ভাবে করছে। আচ্ছা আমি এটা একটু পরে একটু দেখাবো। ছোট্ট একটা জিনিস বলি, আর কিছু জিনিস আছে যেমন ফ্রি এন্ড বাউন্ড ভেরিয়েবল মানে কি? ফ্রি ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরিয়েবলটা আউটসাইড দ্য স্কোপ অফ দ্য কোয়ান্টিফায়ার, মানে কোয়ান্টিফায়ারের স্কোপের বাইরে থাকবে, ওটাকে আমরা বলবো ফ্রি ভেরিয়েবল। যেমন এখানে কোয়ান্টিফায়ার কি কি আছে? দুইটা না? একটা ইউনিভার্সাল এবং একটা কি? এক্সিস্টেন্স। ওটা তো স্লো কেন? আমি সবাইকে দিকে দিকে প্রশ্ন করবো। শুভ আছে ক্লাসে? অ্যাটেন্ডেন্স এখনো দিই না, অ্যাটেন্ডেন্স তো অনেকক্ষণ ধরে যারা আশা করে বসে আছেন চুপ করে। মুশফিকুর রহমান আছে ক্লাসে? মুশফিকুর রহমান অ্যাবসেন্ট, ওকে। শাহরিয়ার আহমেদ অ্যাবসেন্ট। আছি স্যার, আছি। শাহরিয়ার আহমেদ এক্সপ্লেন করেন ফ্রিটা কি, ফ্রি ভেরিয়েবল মানে কি? স্যার যেটা স্যার কারোর উপর ডিপেন্ডেবল না। ধরুন দিয়ে এখানে এক্সপ্লেন করে বুঝান, এক্সাম্পলটা এখানে আছে। স্যার এখানে লেখার মানুষ ছোট এখানে বুঝতেছি না। স্লাইডটা তো গ্রুপে দেওয়া আছে, আপনি ওপেন করেন। তো দেখ, বলতে পারতেছেন না, বললে তো আমি দেখাচ্ছি, চুপ করে বসে থাকলে হবে? ইচ্ছা রাখলে অনেকভাবেই করা যায় কাজ, এক্সকিউজ দিতে চাইলে অনেকভাবে দেওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন এটাকে রেসপন্স করছে শাহরিয়ার আহমেদ। স্যার দেখতেছি। তারপরে আপনি স্লাইডটা ওপেন করেন, কোনো সমস্যা নাই তো, সবকিছু গ্রুপে দেওয়া আছে। এরপরে বাউন্ড ভেরিয়েবল যেটা আছে ওটা এক্সপ্লেন করবে হচ্ছে 2 3 3 1 3 2।
নাম কি আমি জানি না, যে আছে মানে এক্সপ্লেন করবে, না অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করবে। এখন বলেন, হ্যাঁ বুঝছেন? জি স্যার। স্যার মানে আমাদেরকে যে রেঞ্জটা দিয়ে দিবে ওর আউটসাইড ওর বাইরে যে ভেরিয়েবল গুলো থাকবে সেগুলোকে আমরা জেড হিসেবে ধরে রাখবো। স্যার হিসেবে ধরবেন? জি স্যার। আরেকজন বলেন, হয়নি? আবু জোহাইরা বলেন। হ্যালো স্যার, বেসিক্যালি যেগুলো ভেরিয়েবল কোয়ান্টিফায়ারের আন্ডারে নাই, এগুলা কি অর্ধেক বলে আপনি সে ওগুলো 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 ফ্রি ভেরিয়েবল। আপনি কবুল করতেছেন না বিয়েতে কিন্তু বলতে হয়, ঠিক আছে? আপনি অর্ধেক কবুল বলে এখন কি আপনি কবুল করতেছেন না না বললে তো আপনার বিয়ে হবে না, তাই না? সো আপনি অর্ধেক বলে থেমে গেলে মার্কস এরকম পাবেন। বলছে যেগুলা স্কোপের বাইরে থাকবে না এরপর কি, আমি তো বুঝতেছি না, না থাকলে কি হবে? ঠিক আছে, আচ্ছা। তো মানে হচ্ছে ব্যাপারটা কেমন যে